পড়ানো হবে সমাস। নোটটা মোটামুটি সবার কাছে আছে। হ্যাঁ স্যার আছে। দেখো আজকে সমাসের একটা হচ্ছে সামগ্রিকটা পড়াবো আর একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, ঠিক আছে? আর এমনি টোটাল সমাসকে কটা ভাগে ভাগ করা যায় তোমরা মোটামুটি জানো সবাই? কটা ভাগ করা যায় সমাসকে? সমাস আমরা আগে মজা করে বলতাম 6 মাস। ছটা ভাগে স্যার। হ্যাঁ 6 মাস বলতাম মজা করে। তা এখন দেখো মোটামুটি এখন বাংলা ব্যাকরণ তোমরা যদি দেখো, মানে যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য রয়েছে, সেখানে 9টা ভাগ আছে, ঠিক আছে? 9টা ভাগ করেছে, কিন্তু এই 9টার মধ্যে লাস্ট যে 3টে, মানে যে 3টে অতিরিক্ত ভাগ করেছে সেগুলো ওই 6টার কিছু কিছু পাঠ নিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে? তো তার জন্য আমরা কি করব, এই 6টা ভাগ ধরেই পড়ব। আজকে সামগ্রিক এবং দ্বন্দ্ব এই দুটো বুঝে নেব, একদম দেখবে ক্লাসটা ভালো করে পড়লে সহজ হয়ে যাবে। আর বাকি তারপরে আমি কি করব, কালকে একটা এবং পরশুদিন একটা এরকম করে দুটো ভিডিও রেকর্ড করে দিয়ে দেবো। আর নেক্সট ওই 4টে মিলিয়ে নেক্সট মঙ্গলবারের দিন একটু প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। আর তারপরে বাকি যেটা থাকবে সেটা নেক্সট দিন করে দেবো, ঠিক আছে? তো চলো দেখে নি প্রথমে কি রয়েছে। দেখো প্রত্যেকটা পড়ার ক্ষেত্রে না তোমরা যদি এই জায়গাটা একটু করে নাও তাহলে সুবিধা হবে, যে সমাস পড়তে গেলে আমার কোন কোন বিষয় দেখতে হবে। বিগত সাল তো প্রশ্ন দেখতেই হবে, তার সঙ্গে সমাসের কি রয়েছে, অর্থ, ঠিক আছে? সমাস বলতে কি বোঝায়, তার সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, সমাসের বিভিন্ন অংশ, সন্ধি ও সমাসের পার্থক্য, ঠিক আছে? সমাসের শ্রেণীবিভাগ রয়েছে, প্রত্যেক প্রকার সমাসের অর্থ, সংজ্ঞা, শ্রেণীবিভাগ ও উদাহরণ, আর সমাস মনে রাখার কৌশল। এইটা ভীষণ ইম্পর্টেন্ট, যে কোন সমাস আমি কি করে মনে রাখবো, ঠিক আছে? সেটা খুব প্রয়োজন হয়ে পড়ে। নেক্সট দেখো প্রাথমিক কিছু তথ্য আমরা জেনে নেব। তথ্য সমাসের ক্ষেত্রে প্রাথমিক তথ্য বলছে যে সমাসকে প্রত্যয় করলে কি হচ্ছে। প্রত্যয় বলতে প্রত্যয়টা কি জানো? এখানে অনেক সময় বলে যে ব্যুৎপত্তি, প্রত্যয় আর হচ্ছে অথবা বলে ব্যুৎপত্তি। প্রত্যয় মানে উৎস, কোথা থেকে এসেছে। হ্যাঁ সেটা বলতে পারো, মানে মূল শব্দ। প্রত্যয় বলতে একটা হচ্ছে যে মূল অংশ, ওর সঙ্গে কি যোগ হয়, কিছু মানে বর্ণ বা বর্ণগুচ্ছ যোগ হয়, যুক্ত হয়ে যেটা তৈরি হয়, ঠিক আছে? সেটা এবার কোনো শব্দের মূল অংশ, মূল অংশ বলতে কোনো শব্দের যে মূল অংশ সেটার কথা বলা হচ্ছে, ঠিক আছে? এই প্রত্যয় যখন করব তখন এই বিষয়টা পুরোপুরি ডিসকাস করব। দেখো এখানে কি বলছে, সমাস শব্দর প্রত্যয় নির্ণয় করলে সম, এই যে ছোট্ট একটা দাগ আছে এটাকে বলা হয় পূর্বক, সম্পূর্বক। এবার দেখো হস ধাতু রয়েছে যুক্ত অ, আর এই অটাকে সংস্কৃতে ঘং উচ্চারণ করা হয়, বলা হয়। তাহলে এই প্রথম সম যেটা আসছে সেটা উপসর্গ, অসটা কি আসছে ধাতু, আর এই যে অ আছে এটা হচ্ছে প্রত্যয়, ঠিক আছে? এখানে কারোর বুঝতে সমস্যা আছে? তাহলে যদি প্রশ্ন করে যে সমাসের ব্যুৎপত্তি নির্ণয় করো তখন কি হবে, সম হলন চিহ্ন টিহ্ন কিন্তু দিতে হবে, এই অসের তলায় একটা হলন চিহ্ন হবে, ঠিক আছে? সম পূর্বক অস ধাতু যুক্ত অ। এবার অর্থ কি আছে, ব্যুৎপত্তিগত অর্থ, এটা তো গেল বিভাজন, প্রত্যয় নির্ণয় করছি, ঠিক আছে? এর অর্থ কি আসছে, এই দেখো সেই ব্যুৎপত্তি, সম্বন্ধযুক্ত হয়ে থাকা বা হওয়া, সাধারণ অর্থ সংক্ষেপ করা বা ছোট করা। এইবার দেখো বলছে যে সংজ্ঞা, সমাসের আগে একটু দেখে নেই উদাহরণটা, তারপরে সংজ্ঞায় যাব। উদাহরণ বলছে দেখো রাজা, যখন এখানে সন্ধি অ্যাকচুয়ালি করেছে, এখানে হবে রাজা ও রানী সমান রাজা রানী, ঠিক আছে? একটা রাজা আর একটা হচ্ছে মাঝখানে ও হবে, হয়ে রানী হবে। দেখো দুটো পদ পাশাপাশি বসছে, দুটো মিলিত হয়ে এক পদে তৈরি তৈরি হচ্ছে। এরকম কিছু জায়গা
যেখানে এক পদ তৈরি হওয়ার জন্য একদিকে যেমন ছোট হয়ে যায়, আর একদিকে বাক্য গঠনের একটা সৌন্দর্যপূর্ণতা চলে আসে, বা বাক্য একটা সাজুজ্যতা বহন করে। তার জন্য কি হচ্ছে যে তোমার সমাস যদি বলা হয় যে কোন কারণে ব্যবহার করা হয়, বা কোন কোন ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, বা কি সমাস ব্যাকরণে কোন প্রসঙ্গে ব্যবহার করা হয়, তখন বাক্যকে সংক্ষেপ বা ছোট করা এবং সুন্দর করার উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ বড় যে ধরনের বাক্য বা যা কিছু আছে সেগুলো, যেমন এখানে দেখো দেওয়া আছে নিচে হাসি কান্না, ঠিক আছে, হাসি ও কান্না, গঙ্গার জল গঙ্গা জল, অগ্রে জন্মে যে অগ্রজ, হ্যাঁ, অধম যে নর অধর নরাধম, বড় বড় দেখো সিংহ চিহ্নিত আসন যেটা আছে, ঠিক আছে, এখানে যেটা দেওয়া আছে সিংহ চিহ্নিত আসন সিংহাসন, বড় বড় বাক্যকে সংক্ষেপে করছে। তাহলে সংজ্ঞা কি হবে? যে অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের একপদীকরণের যে প্রক্রিয়া, তাই হলো সমাস। অর্থাৎ দুটো বা তার বেশি পদ, যেমন তার বেশি পদের একটা উদাহরণ কি হতে পারে? আমি, তুমি ও সে, কি হবে? আমরা। আমরা। দেখো খেয়াল করে তিনটে পদ একসঙ্গে মিলিত হচ্ছে। তাহলে তিনটে পদ যখন একসঙ্গে মিলিত হয়ে এক পদে পরিণত হচ্ছে, তখন সেটা সমাস হচ্ছে। আবার কখনো কি হচ্ছে, দুটো পদ এক পদে মিলিত হচ্ছে। বলো। যে নীলকণ্ঠ অগ্রজ এগুলো এক কথায় প্রকাশিত হয়ে যাচ্ছে। একদম একদম। তো এইরকম যেটা সেই জায়গাগুলো তৈরি হচ্ছে, তার জন্য এটা বেসিক একটা ধারণা সবার, মানে যেটা যে সংক্ষেপ করা, ছোট করা এবং সৌন্দর্যপূর্ণ করে তোলা, ঠিক আছে, ব্যাকরণ ব্যবহারগত দিক থেকে সেটা কিন্তু আমরা পাচ্ছি। এটা হচ্ছে বেসিক একটা তথ্য, সবাই কম বেশি জানে। চলো এরপরে আরো বেসিক তথ্য, তোমরা কি বলবো, আমরা ছোটবেলা থেকেই ধরো সবাই পড়ে আসছি, তাই তো, সন্ধি এবং সমাসের একটা পার্থক্য। আচ্ছা, এইখানে একটা আমার প্রশ্ন মনে হয় যে সন্ধি সমাসের পার্থক্য কেন করব? সন্ধির সঙ্গে সমাসের কেন মিল? কারো ধারণা আছে যে কেন এই পার্থক্যটা করতে গেল? দুটো তো সম্পূর্ণ আলাদা টাইপ। কেন করা হলো? অন্য কোনো বিষয়ের সঙ্গে করতে পারতো, ঠিক আছে। দুটোই দুটোই আসলে মিলন, একটা হচ্ছে পদের মিলন আর একটা বর্ণের মিলন। হ্যাঁ, সেটা তো আছে, সেটা তো আছে, তার জন্য তৈরি হচ্ছে এটা। দেখো একটা তো বাক্য আকারে তৈরি হচ্ছে, এখানে যেমন প্লাস সাইন ব্যবহার করা হচ্ছে সন্ধিতে, তাই না? তাহলে সন্ধির সঙ্গে একটা পার্থক্য তৈরি করছে কেন? মানে কেন এরকম একটা তৈরি করছে দুটোর মধ্যেই? এর আগের বাক্যে দেখো দেওয়া ছিল যে দুটোই, এক তো পদের মিলন হচ্ছে, আর একটা হচ্ছে দুটোই কিন্তু সংক্ষেপ করছে বাক্যকে, তাই না, ছোট করছে। আর কি করছে দেখো, ছোট তো করছে, তার সঙ্গে একটা সৌন্দর্যপূর্ণ করে তুলছে, ঠিক আছে। বিদ্যার আলয়, আমি যদি বলি স্কুলের জন্য যে বিদ্যার আলয়, বিদ্যালয়, ঠিক আছে, এখানে দেখো যে আমি এই বাক্যটা বড় করে বলছি আর বিদ্যালয়ে যাচ্ছি, আমি বিদ্যার আলয়ে যাচ্ছি আর আমি বিদ্যালয়ে যাচ্ছি, কেমন শোনাচ্ছে? দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে না? তো এই যে ব্যাপারটা, সেটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে, খেয়াল করো। তারপরে কি আসছে? তাহলে আলটিমেটলি আমরা দুটো এই কারণে একটা পার্থক্য আমরা করে থাকি সাধারণত, ঠিক আছে। কারণ দুটোর মধ্যে এটা তো ঠিক যে দুটোর মধ্যে যে পদের মিলন ঘটছে, এক, দু নম্বর হচ্ছে যে সংক্ষেপিত হচ্ছে, তিন নম্বর হচ্ছে সৌন্দর্যপূর্ণ হচ্ছে, দুটোর মধ্যে একটা মিল রয়েছে, ঠিক আছে। তার জন্য কিন্তু এই পার্থক্যটা তৈরি করা হচ্ছে। এবারে দেখো পার্থক্য কি রয়েছে সন্ধি এবং সমাসের। দুটোই মিলন, কিন্তু একটা যেটা বললো শিলা, যে বর্ণের সঙ্গে বর্ণের মিলন, আর একটা হচ্ছে পদের সঙ্গে পদের মিলন, দুটো কিন্তু আলাদা, ঠিক আছে। যেমন এখানে বিদ্যা যুক্ত আলয়, এখানে কিন্তু আ আ এই দুটো বর্ণ মিলিত হয়ে তৈরি হচ্ছে আ। কিন্তু যখন বলা হচ্ছে যে গাছে পাকা, গাছ পাকা, আমি তুমি ও সে, এখানে কিন্তু আলাদা করে বর্ণ তুলে নেওয়া হচ্ছে না, পদগুলো কি হচ্ছে, মিলিত হচ্ছে, ঠিক আছে। নেক্সট চলো, বলছে যে কি বলছে, এই ক্ষেত্রে মিলন ঘটে উচ্চারণ ভিত্তিক। কোনটা? সন্ধির ক্ষেত্রে। সন্ধির ক্ষেত্রে তাহলে মিলন ঘটছে কি, উচ্চারণ ভিত্তিক। আর সমাসের ক্ষেত্রে মিলন ঘটে অর্থ ভিত্তিক, ঠিক আছে। পদক্রমটা কি আসছে?
সন্ধির ক্ষেত্রে পদক্রম অক্ষুণ্ণ থাকে, মানে যেভাবে এখানে ধরো বিদ্যা আলয় পরপর বসে, এখানেও ঠিক এইভাবেই পরপর বসবে। ঠিক আছে? কখনো সমাসে যেমনটা হয় যে পদক্রম সবসময় অক্ষুণ্ণ থাকে না, যেমন রাত্রির পূর্ব, দেখো পূর্বরাত্রি, রাত্রির পূর্ব বলা হচ্ছে, সেখানে কিন্তু পূর্বরাত্রি হয়ে যাচ্ছে। এরপরে চলো বিভক্তি চিহ্ন। এক্ষেত্রে বিভক্তি চিহ্ন লোপ পায় না, কার ক্ষেত্রে? সন্ধির ক্ষেত্রে। যেভাবে বিভক্তি চিহ্ন থাকে সেই অনুযায়ী বিভক্তি চিহ্ন বসে। সন্ধি বদ্ধ পদের ক্ষেত্রে যদি সন্ধি বদ্ধ করা হয় অথবা সন্ধি বিচ্ছেদে বিভক্তি চিহ্ন লোপ পায় না, সেটা হচ্ছে সে সন্ধিবদ্ধ পদের ক্ষেত্রে যদি করা হয় বা সন্ধি বিচ্ছেদ করা হয় সেক্ষেত্রে। আর এই ক্ষেত্রে দেখো বিভক্তি চিহ্ন কখনো মানে বেশিরভাগ ক্ষেত্রে লোপ পায়, শুধুমাত্র অলোপ বা অলুক সমাস যখন থাকে সেক্ষেত্রে লোপটা পায় না। ঠিক আছে, নেক্সট কি বলছে? অন্য পদের প্রতিস্থাপন। দেখো বলছে যে সন্ধির ক্ষেত্রে দুই পদের, দুই বর্ণের মিলন হয় বলে পদ দুটির কোনোটি অন্য পদের দ্বারা প্রতিস্থাপিত করা যায় না। প্রতিস্থাপিত বলতে মানে একটার পরিবর্তে অপরটা বসা, মনে রাখবে, একটার পরিবর্তে অপরটা বসা। যেমন এখানে দেখো যে সমাসের ক্ষেত্রে এটা করা যায়, যেমন বলছে অন্য যুগ, যুগান্তর। অন্য, দেখো এখানে অন্য ছিল আর এখানে বসছে কি? অন্তর, অন্তর বসছে। তাহলে এই অন্তর চেঞ্জ হয়ে অন্য হয়েছে অথবা অন্য চেঞ্জ হয়ে অন্তর হয়েছে, তাই এই যে ব্যাপারটা সেটার কথা বলছে। তারপরে অর্থ বজায়, বলছে যে প্রতিটি পদের অর্থ অক্ষুণ্ণ থাকে। ঠিক আছে, পদক্রম অক্ষুণ্ণ থাকে, এর আগে পড়েছিলাম। এবার অর্থ অক্ষুণ্ণ থাকে, বলছে বিদ্যা আলয় বলতে যা বোঝায় বিদ্যালয় বলতেও তাই বোঝায়। আর এখানে দেখো, এখানে প্রতিটি বানানটা মিস্টেক রয়েছে। প্রতিটি পদের অর্থ সম্পূর্ণরূপে নাও থাকতে পারে। যেমন বিনা পানি বললে দেবী সরস্বতীকে বোঝায়। ঠিক আছে, বিনা পানি যখন বলছি তখন কি? দেবী সরস্বতীকে বোঝায়। কিন্তু বিনা হাতে থাকতে, মানে যাকে বিনা থাকবে, যার হাতেই থাকবে, সবাইকেই কিন্তু দেবী সরস্বতী বলা চলে না। ঠিক আছে, বিনা হাতে থাকা মানেই সে দেবী সরস্বতী না হতে পারে। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, এবার সমাসের বিভিন্ন অংশ। সমাসের কি কি অংশ আছে এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই? পূর্বপদ, উত্তরপদ বা পরপদ, সমাসবদ্ধ পদ, এরকম ভাগ আছে, তাই তো? তাহলে সমাসকে দুটো ভাগ করছে, একটা সমাসবদ্ধ পদ আর একটা হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান পদ, একটা সমাসবদ্ধ পদ আর একটা হচ্ছে সমস্যমান পদ। এবার দেখো সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদটা কি? এখানে দুটো পদ রয়েছে, বা আমরা যখন আগে করেছিলাম আমি, তুমি ও সে, আমরা। এখানে এই যে আমরা, এখানে দেখো তিনটে পদ আছে, 1 2 3, এটা সংযোজক। তাহলে এই তিনটে পদ মিলিত হয়ে সংক্ষেপিত হয়ে যে পদ গঠন করছে তাকে বলছে সমাসবদ্ধ পদ। আবার এখানে যে দুটো পদ আছে, এই দুটো পদ মিলিত হয়ে সমাসবদ্ধ পদ তৈরি করছে, তাই তো? আর তাহলে সমাসবদ্ধ পদ কাকে বলে? সমাসবদ্ধ পদ কাকে বলে? একাধিক পদ যেটা একাধিক মিলিত হয়ে, হ্যাঁ বলো, মিলিত হয়ে যে পদটা তৈরি করছে। যে পদটা তৈরি করছে। আচ্ছা, এই যে বাক্যটা রয়েছে টোটালটা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ব্যাস তো বাক্য বা বিগ্রহ বাক্য। বাক্য, তাই তো? বা বিগ্রহ বাক্য, বা সমাস বাক্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, তাই তো? আরো বলা হচ্ছে সমস্যমান পদ, তাই তো? এবার দেখো এই ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, তাহলে আমাদের এবার সংজ্ঞাটা বলতে সুবিধা হবে। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যকে সংক্ষেপিত করে যে পদ পাওয়া যাচ্ছে তাকে সমাসবদ্ধ পদ বলা হয়। ব্যাস বাক্য কেন বলছে? যদি আমরা একটু ব্যাসের, ব্যাস কাকে বলে? বিস্তার। ব্যাস মানে বিস্তার, সেটা হতে পারে। আর আমি যদি ব্যাকরণ মানে জ্যামিতিগত দিক থেকে দেখি, বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলা হয় না?
হ্যাঁ হ্যাঁ, ওই তাই না? কেন্দ্রের উপর দিয়ে যেতে চায়, কেন্দ্রের উপর হ্যাঁ। দিয়ে যাবে, কেন্দ্রের উপর দিয়ে গেলে ওর ওর থেকে ছোট হলে তবে সেটা আলাদা হয়ে যাবে, কিন্তু দেখো কেন্দ্রের উপর দিয়ে যখনই যাবে তখন সেটা কিন্তু সব থেকে বড় হবে, ওর থেকে বড় আর হবে না। ঠিক আছে, তাই সেইভাবেও যদি একটু ধরি যে হাসি ও কান্না এটা বড় বাক্য, সেটাকে সংক্ষেপ করে হাসি কান্না করা হচ্ছে। আমি তুমি ও সে বড় বাক্য, সেখান থেকে সংক্ষেপ করে আমরা করা হচ্ছে। এই ধরনের যখন হচ্ছে সেটাকে ওই জন্য ব্যাস বাক্য বলছে, যে বড় বড় বাক্য যেগুলো রয়েছে যাকে সংক্ষেপে ছোট করা হচ্ছে। ঠিক আছে, এবার এইখানে ব্যাস বাক্যকে আবার দুটো ভাগ করছে, পূর্বপদ আর উত্তর পদ। ঠিক আছে, পূর্বপদটা কি আছে? ব্যাস বাক্যের প্রথমে যে পদটা থাকে তাকে পূর্বপদ, মাঝ আর শেষে যেটা থাকছে সেটা হচ্ছে উত্তর পদ। আর এছাড়া দেখো মাঝখানে একটা সংযোজক রয়েছে, তাই না? সংযোজক, হ্যাঁ, সংযোজক। ঠিক আছে, পূর্বপদ আর উত্তরপদকে সংযোগ করছে। হ্যাঁ, দুটো পদকে সংযোগ করছে। আচ্ছা, এই দুটো পদের বাইরেও তো একটা পদ আমরা পেয়েছি না? তাহলে প্রথমটা পেলাম পূর্বপদ, তারপরেরটা উত্তরপদ, মাঝখানে একটা সংযোজক, আর এছাড়াও একটা পদ এক্সট্রা আছে, এই যে তুমি বলছি, তাই তো? সেটাকে কখনো কখনো মানে আমরা মাঝে মাঝেই পাই, সেটা হচ্ছে মধ্যপদ। পাই না বেশ কিছু সমাসের ক্ষেত্রে মধ্যপদ, মধ্যপদ খুবই কম থাকে। মধ্যপদরূপী কর্মধারায় আছে হ্যাঁ হ্যাঁ মধ্যপদটা। হ্যাঁ, মধ্যপদরূপী কর্মধারায় আছে। তো দেখো মাঝখানে যে পদটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে মধ্যপদ আমরা বলছি। আচ্ছা, এখানে একটা ছবির সাহায্যে দেখো বোঝানো হয়েছে যে রাজা ও রানী, এখানে রাজা ও রানী এটা হচ্ছে সমসমান পদ, সমসমান পদ বা ব্যাস বাক্য বলা হচ্ছে। আর রাজা রানী যে শব্দটা একসঙ্গে রয়েছে সেটা সমাসবদ্ধ পদ। ঠিক আছে, এখানে আবার রাজা পূর্বপদ, রানী পরপদ, আর ও হচ্ছে সংযোজক। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, এইবার সেই বিভাজন, বিভিন্ন জন বিভিন্ন ভাগ করেছেন কিন্তু এটাকে। ঠিক আছে, বিভিন্ন বিষয়ে, যেমন এই যে দ্বন্দ্ব সমাস, মানে সমাস নিয়ে প্রথম দিকে আমরা 6টা ভাগ পড়েছিলাম, পরবর্তীতে আমরা 9টা ভাগ এখন দেখছি। ঠিক আছে, সেই 9টা ভাগের মধ্যে লাস্ট 3টে নিত্য সমাস, দেখো অলোপ সমাস, বাক্যাশ্রয়ী সমাস। আচ্ছা, এইখানে বাকি যে 6টা আছে আমরা এই 6টা পরপর পরপর পড়ে যাব। ঠিক আছে, আমি চেষ্টা করব কালকে এরকম 2টো বা 3টে, কালকে একটা, পরশুদিন একটা, তারপর দিন একটা, এরকম করে রেকর্ড দিয়ে দিতে। এবার তোমাদের কোথাও সমস্যা হলে তোমরা সেই জায়গাগুলো স্ক্রিনশট বা যেভাবে হোক একটা বিষয় আমাকে পাঠিয়ে দিলে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ফোন করে নিলে আমি বলে দেবো। ঠিক আছে, আচ্ছা চলো প্রথমে দ্বন্দ্ব সমাস আছে। দ্বন্দ্ব সমাসের উদাহরণ সহ এখানে দেওয়া আছে। দ্বন্দ্ব আমরা জানি, দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে মিলন। আবার দ্বন্দ্ব মানে ঝামেলাও না? হ্যাঁ ওটা তো বটেই। হ্যাঁ, হ্যাঁ, তো এরকম রয়েছে। ঠিক আছে, এই দ্বন্দ্ব সমাস দেখো এইখানে একটা কথা লেখা আছে, উভয় পদের প্রাধান্য, পরপদের অর্থ, পরপদের অর্থ, অন্য পদের অর্থ, পরপদের অর্থ, পূর্বপদের অর্থ। এই জায়গাটা খুব ভালো করে প্রত্যেকের মনে রাখতে হবে, যে কোন সমাসের ক্ষেত্রে কোন পদ। দুটো করে পদ পাচ্ছিলাম, একটা পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ, দুটো পদ পরপদ। পাচ্ছি। হ্যাঁ, এই দুটো পদের মধ্যে কখনো কখনো দুটো পদই প্রাধান্য পাচ্ছে কোনো কোনো সমাসের ক্ষেত্রে, আবার কোনো কোনো সমাসে কি হচ্ছে পরপদ প্রাধান্য পাচ্ছে, পূর্বপদ পাচ্ছে না। আবার কোনো সমাসে পূর্বপদ প্রাধান্য পাচ্ছে, পরপদ পাচ্ছে না। আবার কোনো সমাসে দুটোর কোনোটাই প্রাধান্য পাচ্ছে না, অন্য পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা, সেই অনুযায়ী এইগুলো মনে রাখতে হয়। এবার পরীক্ষায় সাধারণত এসএসসির ক্ষেত্রে বা পিএসসির ক্ষেত্রে মানে যত যা প্রশ্ন মানে এখনো পর্যন্ত আমি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে, যে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে এটা প্রশ্ন করে, যে তৎপুরুষ সমাসে বা পরপদের অর্থ প্রাধান্য পায় বলে 4টে অপশন দিয়ে দিল কোন সমাস লিখতে হবে। বাকি যেগুলো আছে সেগুলো দিইনি এই কারণে, এখানে যেমন অলোপ সমাসটা অলোপ দ্বন্দ্বের ক্ষেত্রে হয়, অলোপ তৎপুরুষে হয়। ঠিক আছে, অলোপ বহুব্রীহি হয়, আবার বাক্যাশ্রয়ী সমাস ওইরকম ভাগ রয়েছে, যার জন্য আমরা এই লাস্ট যে 3টে সেটার কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে সেটার আমি দিইনি। ঠিক আছে, বাকিগুলো মোটামুটি এখানে একটা ছবি আকারে দিয়ে দেওয়া হয়েছে,
তোমরা একটু দেখে নেবে। এর সঙ্গে আর একটা জিনিস একটু খুব ভালো করে পড়তে হবে, সেটা হচ্ছে দেখো, সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি একটা মত সমাসের জন্য দিয়েছিলেন, তাও কোন বিষয়ে? শ্রেণীবিভাগ বিষয়ে বলেছেন। তিনি বলছেন যে ভাষাচার্য মানে কি বলে, সমাসের তিনটে শ্রেণী রয়েছে, ঠিক আছে? সেই তিনটে শ্রেণী কি? একটা হচ্ছে সংযোগমূলক দ্বন্দ্ব সমাস, একটা হচ্ছে ব্যাখ্যামূলক, ঠিক আছে, আর একটা হচ্ছে বর্ণনামূলক। সংযোগমূলক বলতে যেখানে যুক্ত করা হচ্ছে, ঠিক আছে, এরকম সমাসের মধ্যে উনি ফেললেন দ্বন্দ্ব সমাসকে। তারপর ব্যাখ্যামূলক যে সমাস, সেটা তৎপুরুষ, কর্মধারায়, দ্বিগু, প্রাদি, নিত্য, অব্যয়ীভাব, এই সমস্ত সমাসকে ধরলেন। আর বর্ণনামূলক সমাস হচ্ছে বহুব্রীহি, এই সমাসকে তিনি উল্লেখ করলেন। এইগুলো একটু কিন্তু মনে রাখতে হবে। উনি মানে পরীক্ষায় দিতেই পারে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে তৎপুরুষ সমাস কোন সমাসের অন্তর্ভুক্ত হয়েছে, সংযোগমূলক, ব্যাখ্যামূলক, বর্ণনামূলক, কোন পার্টের মধ্যে পড়ছে, ঠিক আছে? তাহলে সামগ্রিক মোটামুটি একটা ধারণা হলো কি? হ্যাঁ, সবগুলো বোঝা গেল, মানে হ্যাঁ, শুনেছি, আগে ওইটা শুনিনি। কোনটা বলো তো? সুনীতি কুমার চট্টোপাধ্যায় আচ্ছা, ব্যাখ্যামূলক সমাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখে মোটামুটি বোঝা গেছে তো। এটা 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 পেয়ে যাবে, আমি দরকার হয় দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইমরুল কিছু বলছে না, বোঝা গেছে? আচ্ছা চলো, নেক্সট নেক্সট আসছে কি? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসটা কি? আসলে দ্বন্দ্ব সমাসটা আমরা পড়ছি, সেই দ্বন্দ্ব সমাসের মধ্যে আমি আগেই বলছিলাম যে উভয় পদের অর্থ প্রাধান্য পায়, তাই তো? আর সমাসকে সাধারণত 6টা ভাগ করা হয়, বর্তমানে 9টা ভাগ করা হয়েছে। আচ্ছা, দ্বন্দ্ব সমাসের অর্থ, সংজ্ঞা ও বৈশিষ্ট্য দেখো, এখানেও ঠিক সেই বিষয়টা আসছে। অর্থ কি আছে? মিলন বা বিরোধ যে কোনো একটা হতে পারে। প্রত্যয় কি হবে? প্রত্যয় দ্বি যোগ দ্বি, প্রত্যয় বা ব্যুৎপত্তি, ঠিক আছে, অর্থাৎ দ্বন্দ্ব। দ্বি যোগ দ্বি সমান দ্বন্দ্ব। অর্থ প্রাধান্য কি পাচ্ছে? উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। আচ্ছা, দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা, এটা কিন্তু একটু ভালো করে পড়া দরকার বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? বলছে যে সমাসে সমসমান পদ দুটি কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত এবং যেখানে সমসমান পদ দুটি পদেরই অর্থ প্রাধান্য পায়, দুটি পদে মানে পূর্বপদ এবং উত্তর পদ, দুটো পদ যেটা আছে তার অর্থই প্রাধান্য পাবে। তাহলে একটা কি বলছে? যে সমসমান পদ দুটি কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত। আগেই বলছিলাম সংযোজক অব্যয় কোনগুলো আছে? ও, এগুলো যুক্ত করে এবং আর এই ধরনের যেগুলো আছে সেইগুলোকে বলা হয় সংযোজক অব্যয়, ঠিক আছে? শুধু সংযোজক বললে সেটা একরকম, কিন্তু যখন অব্যয় বলবে তখন ও এবং আর এই ধরনের কিছু শব্দ, সবগুলো নয় কিন্তু, ঠিক আছে, সেগুলো হচ্ছে কি সংযোজক অব্যয়। এর মধ্যে পড়ছে তাহলে কোনগুলো? ও এবং আর, ঠিক আছে? আচ্ছা, উদাহরণ দেখো, বলছে যে পণ্ডিত ও মূর্খ, পণ্ডিত মূর্খ, হাটে ও বাজারে, হাটে বাজারে, ইত্যাদি রকম রয়েছে। চেনার উপায়, এ ও এবং আর এটা তো থাকছে সংযোজক অব্যয়, আর উভয় পদই প্রাধান্য পাচ্ছে, তোমরা পড়েছো, ঠিক আছে? আর একটা বিষয় বলছে যে উভয় পদ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও ক্রিয়াপদ দ্বারা সংগঠিত হয়। তাহলে কি কি দিয়ে গঠিত হচ্ছে? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং ক্রিয়াপদ, এই চারটে অব্যয় দিয়ে কিন্তু যুক্ত হচ্ছে, অব্যয় দিয়ে পদ গঠন হয় না, ঠিক আছে? অব্যয় দিয়ে মানে যুক্ত হচ্ছে। দেখো নেক্সট কি বলছে? গঠন মানে দ্বন্দ্ব সমাসের গঠন অনুযায়ী ভাগ রয়েছে আর অর্থ অনুযায়ী ভাগ আছে। গঠন অনুযায়ী ওই যে চারটে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, সেটা কি হচ্ছে? যে বিশেষ্য প্লাস বিশেষ্য, অর্থাৎ দুটো পদই বিশেষ্য বিশেষ্য হবে, আবার দুটো পদই বিশেষণ বিশেষণ হতে পারে, তারপরে দুটো পদ ক্রিয়াপদ বিশেষণ ক্রিয়াপদ হতে পারে, আর সর্বনাম সর্বনাম হতে পারে, এরকম ভাবে হতে পারে, ঠিক আছে? আবার দুটোর কোনোটা একটা অপরটার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে। এখানে বেসিক্যালি চারটে গঠন অনুযায়ী দেখানো হলো, আর অর্থ অনুযায়ী
সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, সহচর দ্বন্দ্ব, অনুচর দ্বন্দ্ব, বিকার দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব, মিলনার্থক দ্বন্দ্ব, এরকম ভাগ রয়েছে। চলো দেখে নাও গঠন অনুযায়ী যেটা দেওয়া ছিল বিশেষ্য প্লাস বিশেষ্য, বলছে যে ছেলে ও মেয়ে। আচ্ছা পদ আমরা জানি কত প্রকার? প্রথমত 2 প্রকার, নামপদ আর ক্রিয়াপদ, আর ওইগুলো মিলিয়ে হচ্ছে 5 প্রকার। মানে নামপদ আছে 4টি আর ক্রিয়াপদ একটা 5টা। হ্যাঁ, ক্রিয়াপদ। নামপদ আছে 4টে, সেই 4টে কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর অব্যয়। হ্যাঁ, বিশেষণ, তারপর সর্বনাম, আর কি আছে? অব্যয়। দেখো এবার বিশেষ্য মানে কি? নাম বোঝায়, তাই না? বুঝাবে। নাম বোঝায়। নাম বোঝায়। কিসের নাম? পাত্র। বস্তু, তাই না? হ্যাঁ, স্থান, সব জায়গার সমস্ত কিছু যারই নাম বোঝাবে তাই কি হবে? বিশেষ্য। তারপরে কি আসছে? বিশেষণ। বিশেষণ কি করবে? দোষ গুণ বোঝায় বিশেষণ। দোষ, বিশেষণ, গুণ, অবস্থা, অবস্থা, সংখ্যা, তাই না? এরকম বোঝায় বিভিন্ন বিষয়। কিসের সেটা? বিশেষ্য বা সর্বনামে। সংখ্যা, দোষ, গুণ, অবস্থা এগুলো বোঝাচ্ছে। সর্বনাম কি? বিশেষের পরিবর্তে যেটা ব্যবহার করা হবে। আমি, তুমি, সে, সে, তারা, আপনি, তাই তো? এরকম। ক্রিয়াপদ তো আমরা জানি কাজ করা বোঝাবে, তাই তো? হওয়া, থাকা, খাওয়া, যাওয়া এই সমস্ত বোঝাবে, তখন সেটাকে কি বলছি আমরা? ক্রিয়াপদ। তাহলে এখানে দেখো যে বিশেষ আমরা বুঝতেই পারছি ছেলে, এটা একটা কি বোঝাচ্ছে? কোন বিশেষ্য বলো তো, বলতে পারবে? বিশেষ্য হয়তো জাতি, জাতিবাচক ছিল না? জাতিবাচক, জাতিবাচক, সংজ্ঞাবাচক বললে নির্দিষ্ট একজনকে বোঝাবে, তাই না? আর হ্যাঁ। জাতি বা শ্রেণীবাচক যখন বলা হবে, দেখো ছেলে মানুষ একটা শ্রেণী বোঝাচ্ছে, তাই না? ছেলে ও মেয়ে, ছেলে মেয়ে, তাই তো? এইরকম যখনটা হচ্ছে সেই অনুযায়ী গঠন হচ্ছে। দেখো বুড়ো ও বুড়ি, বুড়ো বুড়ি, চোখ ও কান, চোখ কান, বর ও বউ, বর বউ। আচ্ছা এটা ভুল হয়ে গেছে, দীর্ঘ হয়ে গেছে, এটা অশ্ব হবে। হ্যাঁ, আচ্ছা তারপরে দেখো বিশেষণ। ধনী গরিব, আমরা কি জানি? ধনী গরিব এগুলো কি? আঁকা বাঁকা, লাল নীল, দেখো গণ্য মান্য, সবগুলো বিশেষণ না? তাই তো? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এই সমস্ত গুলোর মধ্যে পড়ছে, তার জন্য এরকম আসছে। আবার দেখো তারপরে ক্রিয়াপদের মধ্যে ভাঙে ও গড়ে, ভাঙে গড়ে, ভাঙা একটা কাজ করা বোঝাচ্ছে। শুয়েও বসে, শুয়ে বসে। তাহলে এরকম যখন নে ও খেয়ে, নে খেয়ে, আসেও যায়, আসে যায়, এরকম যখন কাজ করা বোঝাবে তখন সেটা হয়ে যাচ্ছে কি? ক্রিয়াপদ এবং ক্রিয়াপদের মিশ্রণে তৈরি দ্বন্দ্ব সমাস। অর্থাৎ কি হচ্ছে? গঠন অনুযায়ী শ্রেণীবিভাগের মধ্যে পড়ছে, তাই তো? এরপরে চলো সর্বনাম এবং সর্বনাম। দেখো তুমি আর আমি, তুমি আমি, যা ও তা, যা তা, এটা ও ওটা, এটা ওটা, যাকে ও তাকে, যাকে তাকে, ঠিক আছে? এইরকম ভাবে যুক্ত হতে পারে। সব সমাসের ক্ষেত্রেই এরকম গঠন বিভাজন আমরা মোটামুটি কম বেশি দেখতে পাবো, ঠিক আছে? নেক্সট এবার অর্থ অনুযায়ী দেখি। দেখো অর্থ অনুযায়ী কি রয়েছে। প্রথমে আমরা বলছিলাম সমার্থক দ্বন্দ্ব। সমার্থক মানে কি? একই অর্থ। কি অর্থ? সমর বা একই অর্থ। তাহলে একই অর্থ যখন বোঝাবে সমার্থক। কি বলছে দেখো এখানে, পূর্বপদ ও উত্তর পদ একই অর্থ বা প্রায় একই অর্থ বোঝায়। যেমন হাট বাজার, হাট আর বাজার দুটোর অর্থ প্রায় একই না? হাটটা একটু ছোট হয়, বাজারটা একটু বড় হয়, কিন্তু দুটো জায়গায় একই জিনিস হয়। কি সেটা? কেনা বেচা, তাই তো? কেনা বেচা। তারপরে কি বলছে দেখো, ছাই ভস্য, এটা মানেই একই একদম পুরো, ছাই ভস্য। তারপরে দেখো মাথা মুন্ডু, মাথা মানেই মুন্ডু। তাহলে আমরা বুঝতে পারছি যে অর্থ অনুযায়ী সমার্থক দ্বন্দ্ব কিন্তু একই অর্থ
প্রকাশ করছে। নেক্সট কি বলছে, সহচর দ্বন্দ্ব। সহচর, সহ মানে কি? সঙ্গে চলে। হ্যাঁ, সঙ্গে চলে, বেশ, সঙ্গে চলে, এরকম যেটা হবে। তাহলে সমস্যমান পদগুলি একটি অপরটির অনুসঙ্গে আসে, মানে একটা হলে আর একটা হবেই, এরকম একটা ব্যাপার। যেমন দেহ মন, দেহ ও মন, সর্দি কাশি, দেখো সর্দি হলে কম বেশি কাশি হবেই, এরকম একটা, মানে একটার সঙ্গে আর একটা। নাচ গান, ঠিক আছে, একটার সঙ্গে যেন অটোমেটিক্যালি আর একটা চলে আসে, তখন সেটা হচ্ছে সহচর দ্বন্দ্ব। তাহলে সমর্থকের ক্ষেত্রে বললাম একই অর্থ বোঝাবে, ঠিক আছে। হাট বাজার, উদাহরণ যোগে যদি একটা করে মনে রাখতে পারো দেখবে সহজ হয়ে যাচ্ছে। সহচর, সেখানে একই সঙ্গে আর একটা যাবে, দেহ মন, ঠিক আছে, সর্দি কাশি নাচ গান এই ধরনের। নেক্সট কি আসছে, অনুচর। অনুচর দ্বন্দ্ব। সহচর আর অনুচরের মধ্যে পার্থক্য কি? সহচর মানে সঙ্গে চলে, অনুচর মানে পেছনে, যেমন চেয়ার টেবিল। অনুকরণ করা, তাই না? মানে একটা সঙ্গে আর একটা যেন চলবে, কিন্তু সেটা পেছনে থাকবে, অটোমেটিক্যালি থাকবে, ঠিক আছে। এরকম যখন হবে, যেমন চেয়ার টেবিল, এই যেমন দেওয়া আছে, গোলা বারুদ, ঠিক আছে, কাপড় চোপড়, এই ধরনের শব্দগুলো হচ্ছে অনুচর দ্বন্দ্ব। নেক্সট কি বলছে, বিকার। বিকার মানে বিকৃতি। বিকৃতি লাভ। বিকৃতিমূলক। হ্যাঁ, বিকৃতিমূলক। যখন এরকমটা হবে তখন সেটা হচ্ছে বিকার দ্বন্দ্ব, ঠিক আছে। উভয় পদগুলি বিকার লক্ষ্য করা যায়, যেমন ফাঁক ফোকর, ফাঁক ফোকর, ফাঁক মানে ফাঁক ও ফোকর, গাল গল্প, গাল ও গল্প, ঠিক আছে। এরকম মানে কোনো একটা জায়গায় যেন একটা, মানে সেই কি বলবো ওটাকে, মানে আমাদের কোনো না কোনো অঙ্গে যেমন কিছু না কিছু সমস্যা থাকে, এখানে যেন সেইগুলোকেই প্রকাশ করে, ঠিক আছে। নেক্সট কি আসছে, মিলনার্থক দ্বন্দ্ব। মিলনার্থক বলতে একটার সঙ্গে আর একটা পরিপূরক হিসাবে কাজ করে, ঠিক আছে। যেমন জায়া ও পতি দম্পতি, রাধা ও কৃষ্ণ রাধা কৃষ্ণ, ঠিক আছে। মেয়ে ও জামাই মেয়ে জামাই, মানে একটার সঙ্গে আর একটা যেন অটোমেটিক্যালি থাকে, এবং একটা বললে আর একটা যেন অটোমেটিক্যালি এসে যায়, ঠিক আছে। এটাকে বলছে মিলনার্থক দ্বন্দ্ব। নেক্সট দেখো, অলোপ বা অলুক দ্বন্দ্ব। আগেই আমরা বলছিলাম যে অলুক বা অলোপ দ্বন্দ্ব, এখানে অলরেডি বলে দিচ্ছে লোপ পাবে না। কি লোপ পাবে না? বিভক্তি। তাই তো, বিভক্তি চিহ্ন লোপ পাবে না। তাহলে যেমন এখানে দেখো, হাটে ও বাজারে, হাটে বাজারে, দেখো এখানে সমাসবদ্ধ পদ যেটা আছে আর সমস্যামান পদ যেটা আছে, দুটোই কিন্তু এই যে একার আছে এখানে, এখানেও দেখো একার আছে, এখানেও কিন্তু থেকে গেছে একার, এখানেও একার থেকে গেছে। দুধে ভাতে, দুধে ও ভাতে, দেখো সবগুলো একার রয়ে গেছে। এইরকম থাকলে সেটা হচ্ছে অলফ বা অলুক দ্বন্দ্ব। নেক্সট কি আসছে দেখো, প্রতিচর, বিপ্রতীপ, বিরোধার্থক দ্বন্দ্ব বা বিপরীতার্থক দ্বন্দ্ব। এইখানে কিন্তু অনেক সময় বুঝতে না দেওয়ার জন্য বলতে পারে যে প্রতিচর দ্বন্দ্ব কাকে বলে, ঠিক আছে, বা উদাহরণ, এটা কি প্রতিচর দ্বন্দ্বের উদাহরণ? তাহলে প্রতিচর দ্বন্দ্বের আর একটা নাম আমরা যেটা পাচ্ছি, বিপ্রতীপ বা বিরোধাত্মক বোঝাবে সেটা, বা বিপরীত বোঝাবে, ঠিক আছে। যেমন দেখো, জয় ও পরাজয়। জয়, তার বিপরীত শব্দ কি? পরাজয়। পাপের বিপরীত শব্দ কি? পুণ্য। দেখো, হাসির বিপরীত শব্দ কি? কান্না। অহ ও নিশা, অহর্নিশ, এখানে নিশা মানে রাত, অহ মানে সকালের, মানে সূচনা অংশ বোঝাচ্ছে, ঠিক আছে। দৌ ও পৃথিবী, দৌ মানে স্বর্গ, ঠিক আছে, পৃথিবী মর্তর কথা বলছে, ঠিক আছে। এরকম যে ব্যাপারটা আসছে তখন সেটা হচ্ছে কি, প্রতিচর, বিপরীত দ্বন্দ্ব বা বিরোধাত্মক দ্বন্দ্ব। নেক্সট আসছে একশেষ দ্বন্দ্ব। একটু আগে আমরা বলছিলাম যে আমি তুমি ও সে, দেখো এখানে সেটাই দেওয়া আছে। যখন একাধিক পদ যোগে একটা পদ গঠিত হবে, ঠিক আছে, এবং সবকটা পদের অর্থই ওই একটা পদের মধ্যে প্রকাশ পাবে, তখন সেটাকে বলছে কি, একশেষ দ্বন্দ্ব। একাধিক যোগে যখন এক পদ তৈরি হচ্ছে তাকে কি বলা হচ্ছে, একশেষ দ্বন্দ্ব, ঠিক আছে। যেমন তুমি ও সে তোমরা, তুমি ও আমি আমরা, আবার আমি তুমি ও সে আমরা, ঠিক আছে, তিনজনকে মিলিত করে এক পদ তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে এই মোটামুটি হলো
দ্বন্দ্ব সমাস, এছাড়া এক্সট্রা কিছু পাবে, নোটে দেওয়া আছে, তোমরা একটু দেখবে, খুব বেশি জটিল নয়। ঠিক আছে, যদি কোথাও সমস্যা হয় অবশ্যই পাঠাবে। আর একটা কথা বারে বারে বলবো, এই সমস্ত জায়গাগুলোতে যে ব্যতিক্রম উদাহরণ আছে সেগুলো বেশি করে দেখবে। ব্যতিক্রম ছাড়া কিন্তু চলতে পারবে না, কারণ পরীক্ষা এরপরে কোশ্চেন যখন দেখাবো, আগের দিন একটু বোধহয় দেখাচ্ছিলাম, তো কোশ্চেন নিয়ে আমরা আলোচনা, ডাইরেক্ট একদম প্রশ্ন উত্তর কেন হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এটা শেষে। ঠিক আছে, তো সেই জন্য বলবো যে প্রত্যেকে অবশ্যই উদাহরণগুলো বেশি জোর দেবে, অন্তত চোখের বারে 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 চোখ গোলাবে। ঠিক আছে, তাহলে করতে সুবিধা হবে। কারোর কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারো এখন। কিছু জিজ্ঞাসা আছে কারোর? নেই, তাই তো? না, বেশ, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। পরের দিন তাহলে আবার মঙ্গলবারের দিন ক্লাস নেব, তখন তোমাদের বাকি যে অংশ তার মধ্যে আমি কিছু রেকর্ড পাঠিয়ে দেবো 2-3 দিনের মধ্যে। ঠিক আছে, সেগুলো একটু ভিডিও দেখে নিও। আর মঙ্গলবারের দিন ওই কটা সব কটা নিয়ে আলোচনা হবে, প্রশ্ন বিশেষ করে উদাহরণ সহযোগে। ঠিক আছে, জট করে তাহলে উত্তরগুলো আমরা করতে পারবো। এরকম পিপিটির মাধ্যমে নিয়ে আসবো, দেখতে সুবিধা হবে, করতেও সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাকলো। গুড নাইট সকলকে।